নমস্কার, আপনারা দেখছেন সান্দন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে, আমি রাখছি চোখ রাখছি এই মুহূর্তের প্রাইম নিউজে। শেষ পর্যন্ত 15 দিন পর চিকিৎসার বাঁধন ছেড়ে মৃত্যু লোকে পাড়ি দিল অসহায় গৃহবধূ। জিবি হাসপাতালে আকাশ বাতাস ভেসে উঠল মায়ের বেকুল কান্নায়। মৃতার নাম সুপর্ণা সরকার। সারাদিন খালি বাড়িতে ঝগড়াঝাটি করে মা আগুন লাগাইয়া দে আর বুতে আমার মায়ারে যাতা গালিগালাজ করে। গত 21শে মে স্বামীর বাড়িতে অগ্নিদগ্ধ হয়েছিল সুপর্ণা সরকার নামের এক গৃহবধূ। সুপর্ণা সরকারের বাড়ি ধলাই জেলার ময়নামা এলাকায়। আজ থেকে প্রায় 3.5 বছর আগে সুপর্ণা সরকার বিয়ের বাঁধনে আবদ্ধ হয়েছিলেন তেলিয়ামুড়ার বাসিন্দা প্রবাল সরকারের সঙ্গে। সুপর্ণা সরকারের বাবা, মা এবং ভাইয়ের অভিযোগ, বিয়ের প্রায় বছর খানেক পর থেকেই সুপর্ণা সরকারের ওপর শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন চালাত তার স্বামী প্রবাল সরকার এবং তার শ্বশুর ও শাশুড়ি। পারিবারিক ঝামেলা মেটানোর জন্য নানা সময়ে মুরব্বীদেরও ডেকে আনা হতো, কিন্তু দুর্ভাগ্য, ঝামেলা মিটত কেবলমাত্র দিন কয়েকের জন্য। তারপর আবার শুরু হয়ে যেত অত্যাচার। তাদের সংসারে একটি সন্তানও রয়েছে। গত 21শে মে সুপর্ণা সরকার অগ্নিদগ্ধ হয় তার স্বামীর বাড়িতেই। অসহায় গৃহবধূ সুপর্ণা সরকারকে অগ্নিদগ্ধ অবস্থায় আগরতলা জিবি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। দুর্ভাগ্য, 15 দিন টানা চিকিৎসার পর শেষ পর্যন্ত চিকিৎসার বাঁধন ছেড়ে বৃহস্পতিবার ভোরে সুপর্ণা পাড়ি দিল মৃত্যু লোকে। সুপর্ণার বাবার বাড়ির তরফে শ্বশুর, শাশুড়ি এবং স্বামীর বিরুদ্ধে সুপর্ণাকে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে হত্যা করার দায়ে অভিযোগ দায়ের করা হয়েছে। যেদিন মরবো সেদিনকা কইছে যে তুমি তোমার বাচ্চারে খাওয়াইছো নি, তখন কইছে না আমি তো আমার বাচ্চারা পালতে পারতাম না। তোমার মা কইছে তোমার মা এখন খাওয়াক। তখনকা তারা মা ভূতে আমার মায়ের শরীরে কেরোসিন ঢেলে দিয়েছে। যখন দাও দাও করে আগুন জ্বলছে বাড়িকে কইছে আমার বাঁচাও, তখন আমার বোনের বাসুর বোতের বউ দৌড়ে আইছে, আয়া দিয়ে কেতা দিয়ে চাপ দিয়ে হেরে পালাইয়া তো রাখছে। তখন তারা কইতেছে কি করতেছ তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যাও। তারা তখন মারছে না, তারা ভাইয়ের বিঘারে ফোন করে বাড়িতে আগুন লাগছে। ভাইয়ের বাঘের আয়া শুনে বাড়িতে কোনো আগুন নাই, আমার মায়ের শরীরের মেয়েতে আগুন। তখন আমার বোনের বাসুর বউ ফোন করছে, আমার বোন জামাই আইছে, কাকি মুড়ি তাড়াতাড়ি আয়ো সুপর্ণার শরীরে আগুন লাগাইয়া দিয়েছে। তখন তারা আইয়ে কোথায় আছে তাড়াতাড়ি হসপিটালে নিবার লাগে। আমার বোন জামাই আমার বোন বেদের বউ হসপিটালে আনছে, একটা পলিথিন দিয়ে হেরে ডাইকা আনছে, একটা কাপড় চোপড় কিচ্ছু না। তখন চলে আমরা হসপিটাল থেকে আমার বোন জামাই আমার বোন পুতের বউ জামাই জিবি হসপিটালে আনছে। মাত্র 25 বছর বয়সে কন্যার এই মৃত্যু ব্যাকুল করে দিয়েছে তার মায়ের হৃদয়কে। জিবি হাসপাতালের আকাশ বাতাস সাক্ষী হয়ে রইল অসহায় এই মায়ের ব্যাকুল চিত্তে কান্নায়। বোনকে হারানোর যন্ত্রণা হৃদয় বিদারক হয়ে দাঁড়িয়েছিল ভাইয়ের কাছেও। তেলিয়ামুড়া থানার পুলিশ ইতিমধ্যে মামলার তদন্ত শুরু করে দিয়েছে। অভিযুক্ত স্বামী, শ্বশুর এবং শাশুড়িকে কঠোর শাস্তি দেওয়ার দাবি উঠেছে মৃত গৃহবধূ সুপর্ণা সরকারের বাবার বাড়ির তরফে। সান্দন টিভি। 3 দিন ধরে বিদ্যুৎ পরিষেবা মুখ থুবড়ে পড়েছে এয়ারপোর্ট থানার অন্তর্গত নারায়ণপুর এলাকায়। প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় পথ অবরোধ করে এলাকাবাসী। তাদের অভিযোগ, 3 দিন ধরে বহুবার বিদ্যুৎ নিগমের কর্মীদের বিদ্যুৎ সমস্যার কথা অবগত করা হয়েছে, কিন্তু বিদ্যুৎ সমস্যা সমাধান করতে পা রাখেনি নিগমের কর্মীরা। তাই অবশেষে বাধ্য হয়ে তারা অবরোধ করতে বাধ্য হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এবং বিদ্যুৎ নিগমের কর্মীরা। তাদের আশ্বাসে দীর্ঘক্ষণ পর অবরোধ মুক্ত হয়। দাবি তোলা হয়েছে আগামী দিন যাতে নিগমের কর্মীরা সঠিকভাবে পরিষেবা প্রদান করে। আমাদের আছে আমাদের আছে আরো অনেকজনের আছে। আমরাও ইচ্ছা নাই এই কাজটা করবো, এটা লিগালি কাজ না, আমরা স্যার একটু আমরা বুঝি, সামাজিক কাজ আমরা করি, সুতরাং এটা জানি এটা, কিন্তু বাধ্য হয়েছি স্যার। সারাদিন অপেক্ষা করছি কালকে রাতের দিকে। আমরা এসপি বিষয়ে তুমি তো জানাইছি
কালকে রাতের দিকে আর এই যে এনে যে এই ভাড়ার সমস্যাটা স্যার আজকে যদি কালকে রাত্রে তো মানতাম সলিউশন হওয়া না তো ইলেকট্রিকের যে ব্যাপারটা ঠিক হয়েছে আসো আসো তোমরা লেগে পেয়ে নিছি আয়ো আয়ো মারতো না তো দৌড়ে আসার না নরেন্দ্র মোদী এবং অমিত শাহর বিরুদ্ধে সংসদীয় তদন্তের দাবি জানালেন রাহুল গান্ধী। শেয়ার বাজারের দুর্নীতি নিয়ে যৌথ সংসদীয় কমিটি গড়ে দুই নেতার বিরুদ্ধে তদন্ত করতে হবে বলে দাবি করলেন তিনি। সেই সঙ্গে প্রশ্ন তোলেন মোদী শাহ কি ভূমিকা রয়েছে শেয়ার বাজারের রেকর্ড পতনের নেপথ্যে, সেটাও প্রকাশ্যে আসা দরকার। উল্লেখ্য, নির্বাচন শেষ হওয়ার পর এক্সিট পোল প্রকাশ্যে আসতেই চড়চড়িয়ে উত্থান হয়েছিল শেয়ার বাজারে, কিন্তু ভোটের ফলাফলে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর ইঙ্গিত মিলতেই গত 4 বছরের নিকৃষ্টতম পারফরমেন্স করে শেয়ার বাজার। লোকসভা নির্বাচন চলাকালীন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দুজনেই দাবি করেছিলেন এবার রেকর্ড আসন জিতে ক্ষমতায় ফিরবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ, তার সঙ্গে রেকর্ড গড়বে শেয়ার বাজারও। তাই বিনিয়োগকারীরা 4 জুন ভোটের ফল প্রকাশের আগে বেশি করে শেয়ার কিনে ফেলুন, এমনটাই পরামর্শ দিয়েছিলেন অমিত শাহ। সেই মন্তব্যকে হাতিয়ার করে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে সরব হন রাহুল। Why did PM and HM give specific investment advice to the 5 crore families investing in the stock market? Is it their job to give investment advice? Second, why both interviews were given to the same media house owned by the same business group, which is also under SEBI investigation for manipulating stock market? Third, what is the connection between the BJP, the fake exit pollsters, and the dubious foreign investors who invested 1 day before the exit polls were announced and made a huge profit at the cost of 5 crore families? We demand a JPC into this. We are absolutely convinced that this is a scam. Somebody has made thousands of crores of rupees at the cost of Indian retail investors, and the Prime Minister and the Home Minister have given an indication. অতিবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে কৃষকদের। ঘটনা কুমারঘাট মহকুমায় বন্যার জল গ্রাস করে রেখেছে কৃষকদের ফসল, মাথায় হাত তাদের। তারা চাইছে সরকারি সহযোগিতা। ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমেলের তাণ্ডবের পর রাজ্যের প্রতিটি প্রান্তে প্রতিদিনেই ভারী মাত্রায় কিংবা মাঝারি বৃষ্টিপাত হয়ে চলেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমায় কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে অতিবৃষ্টির কবলে পড়ে। মহকুমার ফটিকরায়, ইন্দিরা কলোনির, কৃষ্ণনগর, গঙ্গানগর, গোকুলনগর সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে কৃষিকাজের উপর সাধারণ মানুষের জীবিকা নির্বাহ করে চলেছে। এখানকার কৃষকরা সাধারণত ঝিঙে, বেগুন, উচ্ছে, কাঁকরোল, ঢেঁড়স সহ নানা ফসল উৎপাদন করে থাকেন। তাদের এখানকার ফসল রপ্তানি করা হয় ধর্মনগর, কৈলাসহর, তেলিয়ামুড়া, আগরতলা সহ রাজ্যের বিভিন্ন মহকুমায়। কিন্তু অতিবৃষ্টির কারণে বৃষ্টির জল জমে যাচ্ছে তাদের সবজি খেতে, যার কারণে পচন ধরার সম্ভাবনা বেশি। এই মুহূর্তে তাদের দাবি সরকারি সহযোগিতা। ইন্দিরা কলোনি ইন্দিরা কলোনি জল উঠিয়া অনেক কৃষিকাজের ক্ষতিগ্রস্ত হয়েছে। এই আমার ভেন্ডি আছেন, জেঙ্গা আছেন, মরিচ আছেন, এই রামাইশ আছেন, উস্তা লাগাইছি, নষ্ট হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে। কি এখন তো আবার যেটা লাগাইছি এটা তো নষ্ট হয়েছে। কি তখন তো আবার লাগাই লাগবো। মনে করো 30 পরিবারের মতো আছেন, 30 পরিবারের মতো বেশি আরো 20-30 পরিবার বা 40 পরিবার হইব আছে। কৃষিকাজের উপরে আসলে সবাই কৃষিকাজ করি আমরা, সবারই নষ্ট হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে। আমরাও একটু বেশি হয়েছি। আমরা ওদিকে যে কৃষক আছে সবাই ক্ষয়ক্ষতি হয়েছে, আমারও একটু বেশি হয়েছে, বা আরো 2-3 পরিবার আছে বেশি হয়েছে। তো কুমারেরা যায়, কৈলাসের যায়, যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সরকার দাঁড়ালে তাদের পরিবারগুলো ক্ষয়ক্ষতির হাত থেকে কিছুটা রেহাই পাবে বলে ধারণা করা হচ্ছে। সরকার কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে তার দিকেই তাকিয়ে আছে তারা।
শান্তন টিভি। বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত বসত ঘর ঘটনা বৃহস্পতিবার বিকেলে বনমালীপুর রাম ঠাকুর আশ্রম সংলগ্ন এলাকায় শ্যামল কুমার দের স্ত্রী মালা সিনহা দে এর বাড়িতে এই অগ্নিকাণ্ড। মালা সিনহা দের পুত্র কৃষ্ণ কুমার দে জানিয়েছে তিনি তার স্ত্রীকে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। সে সময়ে তার কাছে ফোন আসে এই অগ্নিকাণ্ডের। তিনি সঙ্গে সঙ্গে বাড়িতে এসে দেখতে পান দাও দাও করে জ্বলছে আগুন। খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বসত ঘরে থাকা নানা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে তার অনুমান শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা। আগুনটা আমি তো আমার ওয়াইফের লিয়ে গেছিলাম নিয়েতে আপনারা রিপোর্ট করাই দিয়ে গেছিলাম, সোনোগ্রাফি আসছিল, সোনোগ্রাফি লিগে আমি গেছিলাম। আমার পাশের দোকানে থেকে ফোন করছিল আমার যে বাড়িতে আগুন লাগবে। কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? হ্যাঁ, ক্ষয়ক্ষতি কেমন হয়েছে? ক্ষয়ক্ষতি মানে আমার জিনিসপত্র অনেক কিছু নষ্ট হয়েছে, হাতটা অনেক কিছু নষ্ট হয়েছে। কীভাবে লাগছে আগুনটা বুঝতে পারো? আগুনটা কীভাবে লাগছে এটা তো আমি বুঝতে পারতেছি না। তো আমার যতটুকু মনে হয় যে এটা সবসময় দিক থেকে হয়েছে। এই বাড়িতে কে কে থাকে? বাড়িতে আমি আমার মা থাকে, এখন তো মাসির বাড়িতে আসে। কোন জায়গাটা? বনমালীপুর সুকুমার সংযুক্ত সরণি। মালিকের নাম কি তা? মালিকের নাম হলো মালা সিনহা দে, শ্যামল কুমার দে, আর আমার নাম হলো কৃষ্ণ কুমার দে। ছেচুরিয়ায় পরিত্যক্ত একটি ঘরে জুয়ার আসর বসিয়ে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে জুয়ারিরা। আর সেই জুয়ার আসরে এবারে থাবা বসালো লেফুঙ্গা থানার পুলিশ। গ্রেপ্তার করলো 5 জুয়ারিকে। একই সঙ্গে বাজেয়াপ্ত করলো জুয়ার বিভিন্ন সামগ্রী। একটা সিক্রেট ইনফরমেশন পাই যে ছেচুরিয়া একটা ঘরের মধ্যে জুয়া খেলতেছে। তখন আমরা ওইখানে যাই সেটা রেড করি, আমি নিজেও যাই এবং গিয়ে সেটা তাদেরকে দেখি খেলা জুয়া খেলতেছে। তখন তাদেরকে আমরা অ্যারেস্ট করি এবং তাদের কাছে যা জুয়া খেলার সরঞ্জাম ছিল, তাস, টাকা, টোয়া, এগুলো সবগুলো সিজ করি এবং তাদেরকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসি এবং তাদের বিরুদ্ধে আমরা প্রসিকিউশন পাঠাবো। পানিসাগর মহকুমার অন্তর্গত নোয়াগাঁও বাজার। নোয়াগাঁও বাজারে জনজাতিদের উৎপাদিত জুমের সব ধরনের ফসল বাজারজাত করা হয়। গ্রীষ্মের সময়ে সবচেয়ে বেশি বাজারজাত করা হয় রসালো লেবু এবং সুস্বাদু কাঁঠাল। বৃহস্পতিবার ছিল এখানে হাটবার। ভোরবেলা থেকে ক্রেতাদের ভিড় জমে ওঠে, যা চোখে পড়ার মতো। ভোরবেলা থেকে রাজ্যে এবং বহিরাজ্যের ব্যবসায়ীরা ভিড় জমান এই বাজারে। নোয়াগাঁও বাজার থেকে জনজাতিদের উৎপাদিত পণ্য সামগ্রী রাজ্যের বিভিন্ন বাজারে এবং পার্শ্ববর্তী রাজ্য আসামের উদ্দেশ্যেও বাজারজাত করা হয়। লেবু এবং কাঁঠাল ছাড়াও রাজ্যের আনারস, বিভিন্ন শাকসবজি বাজারজাত হয়। বাংলাদেশে রপ্তানি করা হয়ে থাকে রাজ্যের কাঁঠালও। নোয়াগাঁও বাজার এলাকায় স্থায়ী বসবাসকারী রুবেল রংলং জানান, ধর্মনগর, পানিসাগর, পেচারথল, কুমারঘাট রাজ্যের বাজার ছাড়াও পার্শ্ববর্তী রাজ্য আসামে এখানকার উৎপাদিত সামগ্রী ফসল বাজারজাত হয়। গ্রীষ্মের সময় প্রচণ্ড গরমে এখান থেকে রসালো লেবু ও কাঁঠাল বিক্রি হয় এবং এগুলি প্রচুর পরিমাণে ফলন হয়। রাজ্য ও বহিরাজ্য ছাড়াও পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও রাজ্যের উৎপাদিত কাঁঠাল পাঠানো হয়। তিনি বলেন, কয়েক সপ্তাহ পরে আসবে জুমের চিনার, যার খুব চাহিদা রয়েছে এবং এই এলাকায় এর ফলন খুব বেশি হয়। এই ধর্মনগর, কুমারঘাট এইসব তো আছে, প্লাস বিভিন্ন রাজ্য আসাম থেকেও নেই। তো এখানে মেইন প্রোডাকশন হচ্ছে সিজন টু সিজন, এভরি সিজন কোনো বাদ নাই। যেমন ধরো বর্তমান সিজনে রসালো লেবু এবং কাগজি লেবু, এটা খুব চাহিদা। আমরা সবাই জানি এখন একদম হিট মৌসুম, মানে সামার, এখানে লোকে খুব চাহিদাটা বেশি লেবু রসটা। প্রতি 3 বছর অন্তর অন্তর ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়। আগরতলার দশমীঘাটে ক্লাব ওই বছর নতুন কমিটি গঠনের সাধারণ সভার মধ্য দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুসারে 5 জুন প্যানেল ভিত্তিক নাম জমা দেওয়ার শেষ তারিখ ছিল। 3 জুন পর্যন্ত সদস্য পদ নেওয়া হয়, কিন্তু একটি মাত্র প্যানেল নাম জমা দিয়েছে। সে প্যানেলকে নিয়ে নতুন কমিটি গঠন করার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার আগরতলা দশমীঘাটে ক্লাবের সাংবাদিক সম্মেলন করে নতুন কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন
নির্বাচিত কমিটির দীপঙ্কর দাস। তিনি আরও জানান, নতুন সভাপতি হলেন তাপস পাল, সহ সভাপতি রজত দেবনাথ, সম্পাদক মিঠন সাহা, সহ সম্পাদক সানিকর, কোষাধ্যক্ষ উৎপল সাহা। প্রথমে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো, এত ব্যস্ততার মধ্যে আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের ডাকে সাড়া দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের মধ্য দিয়ে আমি আমার ক্লাবের প্রতিটা মেম্বারকে অসংখ্য ধন্যবাদ জানাবো, আমাদেরকে পুনরায় ক্লাবের এই কমিটিতে বসানোর জন্য, কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। বিগত দিনও আমাদের ক্লাবের যতজন মেম্বার ছিল আমাদেরকে পুরোপুরিভাবে সহায়তা করেছিল। আশা রাখবো বাকি যে আমরা 3 বছরের জন্য তোমরা আমাদেরকে সুযোগ দিয়েছো, এই 3 বছরও তোমরা আমাদেরকে কাজ করার জন্য সহযোগিতা করবে। আমরা প্রতিটা এলাকাবাসীর জন্য এবং ক্লাবের প্রতিটা মেম্বারের জন্য এবং সবার জন্য আমরা আমাদের সম্পূর্ণটা দিয়ে কাজ করব, এটাই আমরা আশা রাখি। আমার নাম মিঠুন শাহ। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।